হ্যাঁ, এসে গেছো। আরে কখন থেকেই তৃষ্ণা লেগেছিল, ভাগ্য ভালো তুমি জল নিয়ে চলে এসেছো। আরে রে রে, না হলে মনে হচ্ছিল আজকে আমাকে তৃষ্ণায় মরতে হবে। জানি না আমাদের গ্রামে কি হয়ে গেছে, এখানে নাই তো কুয়োর জল ঠিক আছে, আর নাই বা পুকুরের। আরে এখন তো তুমি ছিলে বলেই আমরা খাওয়ার জন্য ঠিক মতো জল পেয়ে যাচ্ছি, না হলে আমরা তো তৃষ্ণায় মরবো। জমিদার বাবু চিন্তা করবেন না, আমি জল বয়ে এনে আপনাদেরকে দেই, আর এতে আমার ঘরে 2 টাকা আসে, যে টাকা দিয়ে আমি আমার বয়স্ক মায়ের চিকিৎসা করাই, আর উভয়েরই ঘর চলে। তোমাদেরও কাজ সম্পূর্ণ হয়, আমারও। আমি এখন চলি, আমাকে আরো লোকেদের জল দিতে হবে। দিয়া ওখান থেকে চলে যায়। তখন জমিদার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। হ্যাঁ, বেচারি সকাল থেকে সন্ধ্যা সকল গ্রামবাসীদেরকে জল এনে এনে দেয়, বলো তো দেখি কত কষ্ট। আর তার উপরে 2-4 টাকা দিয়ে ওর বুড়ি মায়ের চিকিৎসা করে। সত্যিই অনেক কষ্টে আছে বেচারি। হায় রে, ঈশ্বর কখনো কাউকে এতটা কষ্ট না দিক। হ্যাঁ। জমিদার চিন্তিত হয়ে যায়, আর এদিকে দিয়া এক রহস্যময় হাসি নিয়ে এগিয়ে যায়। যাক, আমি তো পুরো গ্রামের বিশ্বাস অর্জন করে নিয়েছি। এখন আমি যা ভেবেছি তা তো আমি অবশ্যই সম্পূর্ণ করব। দিয়া হাসতে হাসতে পুকুরের দিকে এগিয়ে যায়। আর জল নিয়ে গ্রামে ফেরার পথে ওর সাথে এক ভিক্ষুকের দেখা হয়। জল, তৃষ্ণা লেগেছে, কেউ আমাকে একটু জল দাও। জল, একটু জল খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি তো জলবাহক। আমি তৃষ্ণার্তদের জল দিই। আমি তোমাকে এখনই জল দিচ্ছি, নাও। তারপর দিয়া ভিক্ষুককে জল দেয়। আরে, এই জল তো কিরকম অদ্ভুত লাগছে। আমি তো এরকম জল আমার জীবনে কখনো খাইনি। আচ্ছা, তাতে কি, হয়তো আমার অনেক তৃষ্ণা লেগেছে, এজন্যই জলের স্বাদ আমার কাছে এরকম লাগছে। আর একটু খেয়ে নিই। সে আরো জল খেয়ে নেয়। তুমি কোথায় যাবে? হ্যাঁ, ওই পাশের গ্রামে যাচ্ছি। আর কোথায় যাব? তুমি কি আমাকে একটু সাথে নিয়ে যাবে? কারণ আমাকেও জল দিতে ওই গ্রামে যেতে হবে, আর পথে একটা ঘন জঙ্গল আছে, তাই আমার একটু ভয় করছে। যদিও আমি কাউকে ভয় পাই না, তবুও মাঝে মাঝে ভয়ও করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরে তুমি আমাকে জল খাইয়েছো, তাহলে আমি তোমাকে সাহায্য করব না কেন? চলো, আমি তোমাকে পাশের গ্রামে নিয়ে যাচ্ছি, চলো চলো। তারপর ভিক্ষুক আগে আগে হাঁটতে শুরু করে। দিয়া পিছনে হাসি মুখে তাকে অনুসরণ করে। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। আরে, তুমি তো গ্রামের দিকে যেতে চাচ্ছিলে, তাহলে আমরা এই ঘন জঙ্গলের দিকে আসলাম কেন? এটা আবার কি? এই ঘন জঙ্গলে একটা কুঁড়ে ঘর আছে, আমি তাদেরও জল দিই, কারণ আমি তো এক জলবাহক, তাই সবাইকেই জল দিই। শুধু আর একটু পথ। তারপর দুজনেই একটি পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ালো। তুমি এখানে কেন এসেছো? এই পাহাড়ের কাছে তো কাউকেই দেখা যাচ্ছে না। কারণ এখানে তো কেউই নেই, তাহলে কাকে দেখা যাবে? দিয়া ভিক্ষুককে পাহাড়ের ভেতরের এক অদ্ভুত দরজার মধ্যে ঠেলে দেয়, আর বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। আরে আরে, এটা তুমি কি করছো? আমাকে আমাকে বের করো, দরজা খোলো। আরে তুমি এটা কি করছো? দরজা খোলো, বাইরে বের করো আমাকে, বাইরে বের করো। ভিক্ষুক ভেতর থেকে দরজায় ধাক্কা দিতে শুরু করে। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা দিয়া রহস্যময়ভাবে হাসতে থাকে। একে নিয়ে আমি 16 জন লোক জড়ো করে ফেলেছি, এখন আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তারপর দিয়া ওর অতীতের পুরনো সত্যতে ডুবে যায়। দিয়া ওর পুরনো দিনগুলো মনে করতে শুরু করে। তখনই হঠাৎ ওর চোখের সামনে একটি দৃশ্য ভেসে ওঠে। রামপুর গ্রামে
এক বড় ঠাকুর পরিবার বাস করত। ওই পরিবারের দুটো মেয়ে ছিল, দিয়া আর বাণী। দিয়া খুবই সুন্দরী ছিল, কিন্তু ও পাশের গ্রামের এক ছেলের প্রেমে পড়েছিল। একদিন ও তার বাবা ঠাকুরের কাছে গিয়ে নিজের মনের কথা খুলে বলার সিদ্ধান্ত নিল। কি হয়েছে মা? তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে? বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করতে চাই। ওহো, এটা তুমি কেমন কথা বলছো দিয়া? আরে তুমি কি জানো না, আমরা হলাম ঠাকুর পরিবার। প্রত্যেক গ্রামে আমাদের অনেক সম্মান আছে, আমাদের সম্পত্তি, আমাদের নাম ডাক, মান সম্মান। আমরা লোকেদের সামনে দাঁড়ালে লোকেরা মাথা নিচু করে, এতটা সম্মান আমাদের। আর আমি কোথাকার কোন আলতু ফালতু ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে দেব, তাই নাকি? না, কখনোই এরকম হবে না। ভুলে যাও ওকে তুমি। না বাবা, আমি ওকে অনেক ভালোবাসি আর আমি ওকে কখনো ভুলতে পারবো না। আমি ওকে বিয়ে করতে চাই। দয়া করে ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। দেখো, ঠাকুর পরিবারের কাছে নিজেদের মেয়েদের থেকেও নিজেদের সম্মানের গুরুত্ব বেশি। যদি তুমি আমার সম্মানে দাগ লাগানোর চেষ্টা করো, কিন্তু আমরা আমাদের সম্মানে দাগ লাগতে দেব না। সেজন্য আমি ভালো করে বোঝাচ্ছি, এখন নিজের ঘরে যাও। আর আজকের পরে ওই ছেলের সাথে কখনো দেখা করার চেষ্টাও করো না। হ্যাঁ, দেখো বাবা, আমি ওকে কখনো কোনোভাবেই ভুলতে পারবো না। একবার এটা তো জিজ্ঞাসা করো যে ও কে। হয়তো ওকে তুমি পছন্দও করতে পারো, তোমার কল্পনার থেকেও ভালো হতে পারে ও। ব্যাস, ওই ছেলে সোনার তৈরি হলেও আমি ওর সাথে তোমার বিয়ে দেবই না। মানে কখনোই দেব না। আমি আমার ইচ্ছাতে তোমার বিয়ে দেব, দেখে শুনে বিয়ে দেব। জীবনের সিদ্ধান্ত আবেগে নেওয়া যায় না, অনেক রকম বিষয় দেখে শুনে নিতে হয়, তারপরে বিয়ে হয়। আমিও আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এ কথা শুনে ঠাকুর বুঝতে পারল যে দিয়াকে বুঝিয়ে কোনো লাভ নেই। সে চিৎকার করে বলল, মদন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? একে এখান থেকে নিয়ে গিয়ে এর ঘরে আটকে রাখ, আর খেয়াল রাখিস এ যেন পালাতে না পারে। আমি খুব শীঘ্রই একটা ভালো ছেলের সাথে এর বিয়ে দিয়ে দেব। জানিয়ে যায় একে। তারপর ঠাকুর ওখান থেকে চলে গেল। দিয়া নিজের ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। না বাবা, তুমি আমার ভালোবাসাকে বুঝতে পারছো না। আমি ওকে পুরো 1 বছর ধরে ভালোবেসেছি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি তো ওকেই বিয়ে করব। দিয়া খুবই বিচলিত হয়ে পড়ে। মধ্যরাত ঘনিয়ে এলে ও মহলের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। তখনই ওর ছোট বোন বাণী সামনে এসে দাঁড়ায়। দিদি, এটা তুমি কি করছো? না, তুমি এভাবে বাড়ি থেকে পালিয়ে যেতে পারো না। দেখো বোন, তুমি তো জানো আমি আমার প্রেমিককে কতটা ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারি না। বাবা আমাদের বিয়েটা কখনোই হতে দেবে না, তাই আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। না দিদি, তুমি কেমন কথা বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যদি যাও তাহলে আমাকেও তোমার সাথে নিয়ে চলো। তাছাড়া তুমি যদি পালিয়ে যাও তাহলে বাবা আমার জীবনটা নরক বানিয়ে দেবে। আমি চাই না যে তোমার কারণে আমার জীবনটাও নষ্ট হোক। এই তুমি কেমন কথা বলছো? আমি তোমাকে আমার সাথে কিভাবে নিয়ে যেতে পারি? দিদি, তুমি চলে যাবার পর বাবা আমার সাথে কি করবে? দিদি, ঈশ্বরের দোহাই, আমাকে তোমার সাথে নিয়ে চলো। হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো। আমিও এটা ভেবে খুবই চিন্তিত হচ্ছিলাম যে তোমাকে ছাড়া কিভাবে থাকবো। তুমিও আমাকে অনেক ভালোবাসো আর আমি সম্পূর্ণ নিশ্চিত আমার প্রেমিক তোমাকেও ওর ছোট বোন মানবে। ও একজন খুবই ভালো মানুষ। হ্যাঁ দিদি, আমি তোমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। তারপর বাণী আর দিয়া দুজনে মাঝরাতেই মহল থেকে পালিয়ে যায়। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে ওরা একটি কুঁড়ে ঘরে পৌঁছায় আর ওখানেই থামে। তখনই ভেতর থেকে রমাকান্ত বেরিয়ে আসে। রমাকান্ত, দেখো, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। আমার মহল, আমার বাবা আর আমার সম্পূর্ণ সুখ সুবিধা ছেড়ে দিয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন তুমি আমাকে বিয়ে করো। রমাকান্ত কিছুই বলে না আর শুধু হাসতে থাকে। তখনই ওর চোখ পড়ে বাণীর ওপরে।
আচ্ছা এটা বলো, এ তোমার ছোট বোন নাকি? হ্যাঁ, এ আমার বোন। তোমার বোন তো খুবই সুন্দরী। বাহ, অদ্ভুত অদ্ভুত, এত সুন্দরী মেয়ে তো আমি আগে কখনোই দেখিনি। দেখো, এসব কথা ছাড়ো। তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমার বোনও আমাকে অনেক ভালোবাসে, আর আমি একে রেখে আসতে পারিনি, সেজন্য একে সাথে নিয়ে এসেছি। এখন তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, আর আমার বোনও আমাদের এখানে সাথে থাকবে। তুমি একে ছোট বোন মনে করো, আর আমরা তিনজন একসঙ্গে শান্তিতে থাকবো। দিয়া কথা বলতে থাকে আর রমাকান্ত ঘুরে বাণীকে দেখতে থাকে। কি করছো? আমি তোমার সাথে কথা বলছি, আর তুমি আমার বোনের দিকে তাকাচ্ছ কেন? আরে, তোমার বোন এতটাই সুন্দরী যে আমি ওর থেকে চোখ ফেরাতেই পারছি না। আমি কখনোই এতটা খেয়াল করে দেখিনি। এখন আমি তোমার বোনকেই বিয়ে করব। অদ্ভুত সুন্দরী এ, আয় হায় 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 হায়। তুমি এসব কি বলছো? আমরা একে অপরকে এত ভালোবাসি, আর তুমি আমার বোনকে বিয়ে করবে? না, এটা হতে পারে না। তুমি আমাকে বিয়ে করবে, এটা খুবই অন্যায়। ওহো, ভালোবেসেছি ভালোবেসেছি বলে মাথা খারাপ করে দিলে। দেখো, আগে আমার মনে হয়েছিল যে তুমি সব থেকে সুন্দরী, কিন্তু তোমার এই ছোট বোন তোমার থেকেও অনেক বেশি সুন্দরী। এজন্যই এখন আমার বউ হবে। তোমার ছোট বোনই হবে। কি বানি, তুমি কি বলো? দেখো, এটা খুবই অন্যায়। আমি তোমাকে আমার ছোট বোনকে ছুতেও দেব না, সেজন্য আমার বোনের থেকে দূরে থাকো। আরে এভাবে কিভাবে? এখন তুই আমাকে তোর বোনের সাথে বিয়ে দিবি? আরে আয় এদিকে আয়। তারপর রমাকান্ত হঠাৎ বাণীকে নিজের দিকে টেনে নেয় আর বাণীকে জিম্মি করে। এখন তাড়াতাড়ি হ্যাঁ বলে দে। এখন তো আমার বউ হবে তোর এই ছোট বোন বানি। কি বানি? দিদি, আমাকে বাঁচাও। দিদি, আমি একে বিয়ে করতে চাই না। দিদি, আমাকে বাঁচাও। আমি তোমাকে বিশ্বাস করেই এসেছিলাম। দিদি, ঈশ্বরের দোহাই, আমাকে বাঁচাও দিদি। তুমি তুমি এটা কি করছো? আমার বোনকে ছেড়ে দাও। আমার বোন তোমাকে বিয়ে করতে চায় না। তুমি ওর সাথে এমন কেন করছো? আরে বেশি নড়িস না, এখানেই চুপ করে দাঁড়িয়ে থাক। ব্যাস ব্যাস ব্যাস, এই ফালতু নাটক বন্ধ কর। আমি কোনো কিছুই শুনতে চাচ্ছি না। আমি যা বলেছি তাই কর। তোমাদেরকে এখন আমার কথা শুনে চলতে হবে, মানে শুনে চলতেই হবে। আমি তো পাগল হয়ে গিয়েছিলাম। আমি তোমার ভালোবাসায় অন্ধ হয়ে কত দূরের পথ পার করে এসেছি। ফিরে যেতে আমার কয়েক দিন লেগে যাবে। আর তাছাড়া আমি যদি আমার বোনকে ছাড়া যাই, তাহলে বাবা আমাকে... এমনটা করো না, আমার উপর একটু তো দয়া করো। আরে তার জন্য তো আমার কাছে উপায় আছে, তুই এত কেন ভাবিস রে? শোন, আমি তোর জন্য থাকার ব্যবস্থা করে দেব, কিন্তু তোমাকে আমার জন্যও একটা কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? শোনো, আমি তোমাকে একটা এমন ঔষধ দেব যেটা দিয়ে তোমাকে এই গ্রামের সব পুকুর আর কুয়োর জল ময়লা করতে হবে। তারপর আমি তোমাকে একটা জলের উৎস বলবো, ওখান থেকে জল নিয়ে তুমি সকল গ্রামবাসীদের দেবে, আর তারপর আমার উদ্দেশ্য পূরণ হবে। আমি কেন এমন করব? আমি করব না। যদি পুরো গ্রামের জল ময়লা করে দিই, তাহলে গ্রামবাসীরা জল কোথা থেকে খাবে? আর তুমিই বা এমন করতে চাও কেন? আরে দেখ, আমি যেমন বলছি তেমন কর, ফালতু কথা বলিস না, বুঝলি? যখন সবাইকে দূর থেকে জল আনতে হবে, তখন ওরা বিরক্ত হয়ে যাবে। তারপর জলবাহকের কাজ তুমি করবে। তুমি এটা কেমন কথা বলছো? আমি আমি একজন ঠাকুরের মেয়ে। আমি কেন জলবাহকের কাজ করব? আর গ্রামের লোকেরা এত বোকা নয় যে একজন বাইরের মেয়েকে বিশ্বাস করবে। তারা আমার নাম ঠিকানা অবশ্যই জিজ্ঞাসা করবে। তারও ব্যবস্থা করে নিয়েছি। গ্রামের বাইরে একটা কুঁড়ে ঘর আছে, ওখানে এক বৃদ্ধ মহিলা থাকে। আমি ওকে কিছু টাকা দিয়ে দেব, তারপর ও তোমার মা হয়ে যাবে। গ্রামবাসীরা এটাই মনে করবে যে তুমি তোমার অসুস্থ মায়ের চিকিৎসা করার জন্য জল বয়ে বেড়াও। তারপর কারোরই তোমার উপর সন্দেহ হবে না। সবাই তোমাকে ভরসা করতে শুরু করলে
তখন আমার কাজ সম্পূর্ণ হবে। কিন্তু এটা তো খুবই অন্যায়, আমি কখনোই এমন করব না। না দিদি, এমন করো না, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। দিদি, আমাকে রক্ষা করো দিদি, আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি আমাকে এই অবস্থায় কিভাবে ফেলতে পারো দিদি? ঠিক আছে, তুমি আমার বোনের কোনো ক্ষতি করো না, আমি এটা করার জন্য প্রস্তুত। আমি আজই গ্রামের সব কুয়ো আর পুকুরের জল ময়লা করে দেব, শুধু আমার বোনের কিছুই করো না। এখন পথে এসেছো, এখন হলে তুমি আমার প্রিয় ভালো দিয়া। চলো, এখন তুমি বুদ্ধিমতী হয়ে গেছো। আরে চলো চলো চলো, এখন তাড়াতাড়ি যাও 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 যাও। আরে দাঁড়াও দাঁড়াও, আগে ঔষধ তো নিয়ে যাও। হ্যাঁ, এই নাও, যতগুলো পুকুর আর কুয়ো আছে সবগুলোতে অল্প অল্প ঢেলে দিও। এতে পুরো গ্রামের জল নিমের মতো তেতো হয়ে যাবে, তা তো আর কেউ খেতে পারবে না। তারপর তুমি যে জল দেবে তার স্বাদ সবার কাছে ভালো লাগবে। হ্যাঁ, চলো 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 চলো, দৌড়ে যাও দৌড়ে যাও, যাও যাও যাও। দিয়া অনিচ্ছা সত্ত্বেও ওই ঔষধটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে ও গ্রামের প্রতিটি কুয়ো আর পুকুরে ওই ঔষধটা ঢেলে দেয়। আমাকে ক্ষমা করো গ্রামবাসীরা, আমি কি করব, আমি অসহায়। জলই সকলের জীবন, আর আজ আমি নিজের হাতেই তা ময়লা করছি। আমাকে ক্ষমা করে দাও। তারপর দিয়া কাঁদতে কাঁদতে পুকুরের জল ময়লা করে দেয়। এভাবেই 2 দিন কেটে যায়। গোটা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। গ্রামের সবাই চত্বরে জড়ো হয়। কুয়ো আর পুকুরের জল এতটাই তেতো হয়ে গিয়েছিল যে কেউ আর তা খেতে পারছিল না। জমিদার সকলের দুর্দশা দেখে চিন্তিত হয়ে পড়ে। আরে এটা কি হয়ে গেল? আমাদের গ্রামে এত বড় সমস্যা চলে এলো। কুয়ো আর পুকুরের সব জল একদম নিমের মতো তেতো হয়ে গেল কিভাবে? ওহো, থু 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 থু। হ্যাঁ, সত্যি জমিদার বাবু, আপনি একদম ঠিক বলছেন। আমার পরিবারের লোকেরা তো 2 দিন ধরে ঠিক মতো জলও খায়নি। আমরা ঘন জঙ্গলে গিয়ে 1 ঘোড়া জল নিয়ে এসেছি। এরকমভাবে আর কতদিন চলবে বলুন তো? আমাদের গ্রামের সমস্যা দিন দিন শুধু বেড়েই যাচ্ছে। এখন আমরা জল কিভাবে খাবো? তাই তো, এটা তো আমিও বুঝতে পারছি না। আসলে আমাদের কুয়ো আর পুকুরের জল এত তেতো হয়ে গেল কিভাবে? যেন কেউ জলের মধ্যে সম্পূর্ণ নিম গাছই গুলিয়ে দিয়েছে। এতটা তেতো লাগছে যে একটুও খাওয়ার মতো নেই। হ্যাঁ। তখনই দিয়া ভিড়ের মধ্যে থেকে সামনে এগিয়ে আসে আর সবার সামনে বলে, জমিদার বাবু, যদি আপনি বলেন তাহলে আমি গভীর জঙ্গল থেকে জল এনে পুরো গ্রামে সরবরাহ করতে পারি। আরে তুমি কিভাবে সকল গ্রামবাসীদেরকে জল এনে দিতে পারো? একা কিভাবে পারবে? আচ্ছা, আগে এটা বলো যে তুমি আসলে কে? মানে হলো, এর আগে তো তোমাকে কখনো দেখিনি। আমাদের গ্রামে তোমাকে তো নতুন মনে হচ্ছে। জমিদার বাবু, আমি গ্রামের বাইরে একটা কুঁড়ে ঘরে থাকি আমার বৃদ্ধা মায়ের সাথে। আমার মা খুবই অসুস্থ, আর আমার কাছে তেমন কোনো কাজও নেই। গ্রামের এই জলের সমস্যাটা অনেক বড়, তাই আমি ভাবছি আমি সবার জন্য জল নিয়ে আসি। এমনিতেও আমি বেশি টাকা নেব না, মাত্র 2 টাকাই যথেষ্ট। সারা দিন যে বাড়িতে যত জল লাগবে আমি তত জল দিতে পারবো। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলছো। এমনিতেও আমাদেরকে জলবাহক রাখতেই হবে। গ্রামের কেউ তো ঘরের কাজ রেখে প্রতিদিন অত দূরে জল আনতে যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যদি তুমি 2 টাকাতে গ্রামবাসীদেরকে জল এনে দিতে পারো তাহলে আমরা সবাই তোমার কাছ থেকেই জল নেব। কিন্তু এটা বলো যে তুমি তোমার চেহারা ঢেকে রেখেছো কেন? একটু চেহারা তো দেখাও। আমার মা বলে যে কোনো মেয়েরই কারো সামনে নিজের চেহারা দেখানো উচিত নয়, তাই আমিও কাউকে আমার চেহারা দেখাতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমার মা তোমাকে আসলেই অনেক ভালো সংস্কার দিয়েছে। ঠিক আছে, তাহলে আজ থেকে আমাদের গ্রামে যতগুলো ঘর আছে সবাইকে তুমিই জল এনে দেবে। এতে তোমারও ভালো হবে আর আমাদের গ্রামেরও ভালো হবে। তাহলে এটাই ঠিক হলো।
আমি এতদিন ধরে পুরো গ্রামকে জল দিয়ে আসছি আর সবাইকে আমার প্রতি অভ্যস্ত করে তুলেছি। এখন আমাকে তাড়াতাড়ি ভাবতে হবে যে আমাকে কি করতে হবে, না হলে সবকিছু নষ্ট হয়ে যাবে। এইটুকু বলেই দিয়া খুবই বিচলিত হয়ে রমাকান্তের কাছে যায়। এসো এসো দিয়া, এসো। বলো কি ব্যাপার? তুমি কি ওই কাজটা করেছো যেটা বলেছিলাম? হ্যাঁ, তুমি আমাকে যেমন বলেছিলে আমি তোমার সমস্ত কাজ সম্পন্ন করে দিয়েছি। আমি সকল গ্রামবাসীদেরকে তোমার দেওয়া জল খাইয়েছি, ফলে তারা সবাই আমার উপর বিশ্বাস করেছে। আর আমি আমার বুদ্ধি দিয়ে তাদেরকে ওই পাহাড়ের গুহায় বন্দি করে রেখে দিয়েছি। এখন তো আমার বোনকে ছেড়ে দাও আর আমাদের এখান থেকে যেতে দাও। হঠাৎ রমাকান্ত উচ্চস্বরে হাসতে শুরু করে। হাসতে হাসতে ও হঠাৎ ওর আসল বুড়ো রূপে ফিরে আসে, যা দেখে দিয়া ভয় পেয়ে যায়। এ কি, তুমি এখনই তো কত সুন্দর আর তরুণ ছিলে, হঠাৎ এত বৃদ্ধ হয়ে গেলে কিভাবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখন 95 বছরের বৃদ্ধ। এসব কি করে হলো? আমি তোমার জন্য আমার বাবা, আমার মহল আর সমস্ত আরাম আয়েশ ছেড়ে দিয়েছি, আর এখন তুমি এত কুৎসিত হয়ে গেলে কিভাবে? তুমি কি কোনো জাদুকর? না, আমি কোনো জাদুকর নই। যেটা দেখছো এটাই আমার আসল চেহারা, আর এটাই আমার আসল বয়স। তুমি যা কিছু দেখেছিলে সেগুলো কিছুক্ষণের ভ্রম। এটাই হলো আমার আসল রূপ, যা যা তুমি তোমার চোখের সামনে এখন দেখতে পাচ্ছ। এসব তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, এটা ওই সময়ের কথা যখন আমি প্রতিদিন পুকুর পাড়ে বসে জলে আমার প্রতিচ্ছবি দেখতাম, আর আমার বৃদ্ধ চেহারা দেখে চিন্তিত হয়ে যেতাম। তখন যুবক বয়সের কথা মনে পড়তো। একদিন এক পবিত্র শক্তি ওখান দিয়ে যায়। ওই শক্তি আমার সমস্যা বুঝে বলল যে আমি কিছু সময়ের জন্য আমার সৌন্দর্য ফিরে পেতে পারি। ওই আশীর্বাদের কারণে যখনই আমি পুকুরের পাড়ে যেতাম আর আমার সৌন্দর্য মনে করতাম, আমি হঠাৎ করেই অনেক সুন্দর হয়ে যেতাম। কিন্তু কিছু সময়ের জন্যই। তখন তোমার বোন আমাকে দেখলো আর ভালোবাসতে শুরু করলো। তারপর তুমি আমাকে দেখলে আর তুমিও আমাকে ভালোবাসতে শুরু করলে। তখনই পেছন থেকে বাণী চলে আসে। দিদি এ যা বলছে তা একদম সত্যি। আমি তোমার থেকে আগে একে ভালোবাসতাম। একদিন আমি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় এর সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়ে যাই। আমি অনেকবার এর সাথে ভালোবাসার কথা বলেছি, কিন্তু যখন আমি জানতে পারলাম যে এ আসলে ছদ্মবেশী আর আমি এর আসল রূপ দেখে ফেললাম, তখন একে ছেড়ে চলে গিয়েছিলাম। তারপরেও এর স্মৃতিগুলো আমাকে তাড়া করত। আমি একে ছাড়া থাকতে পারিনি। তাই আমি ফিরে এসে বললাম যে আমি একে ছাড়া থাকতে পারবো না। তুমি যেমনই হও, আমার ভালোবাসা বদলায়নি, আর আমি তোমার সাথে জীবন কাটাতে চাই। যদি তুমি আগে থেকেই এর সাথে ছিলে, তাহলে তুমি আমাকে এত বছর ধরে দাসীর মতো কাজ করিয়েছো কেন? তুমি আমার বোন হয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, তাই না? হ্যাঁ দিদি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার জন্য আমি তোমাকেও ত্যাগ করতে প্রস্তুত ছিলাম। তুমি আমার সাথে অনেক অন্যায় করেছো। তোমরা দুজনেই আমার সাথে অনেক অন্যায় করেছো। দিদি, প্রত্যেকটা সম্পর্কের একটা মূল্য থাকে, আর আমি তোমার কাছ থেকে সেই মূল্যটা নিয়েছি। এমনিতেও একজন দিদি হিসেবে তুমি এইটুকু তো করতেই পারতে। তোমরা দুজনেই আমার ভালোবাসা আর আমার অনুভূতি নিয়ে খেলা করেছো। আমি তোমাদের কখনোই ক্ষমা করব না। কিন্তু তোমরা যদি দুজনে দুজনকে এতই ভালোবাসো, তবে ফাঁসালে কেন? গ্রামবাসীদের পাহাড়ের গুহায় বন্দি করালে কেন? আর তাদের ওই জল খাওয়ালে কেন? তাদের বিশ্বাস অর্জন করালে কেন? আমার কথা শুনে তারা পাহাড় পর্যন্ত চলে এসেছে। দেখো, আমি কিছু সময়ের জন্য সুন্দর হয়ে যেতাম, কিন্তু আমি চিরকালের জন্যই সুন্দর আর যুবক হতে চাইতাম। এই জন্য আমি একটা বড় পুস্তকালয়ে গিয়েছিলাম, আর আমি ওখানে একটা প্রাচীন বই পেয়েছিলাম যেখানে লেখা ছিল, যদি কেউ চিরকালের জন্যই সুন্দর আর যুবক থাকতে চায়, তাহলে ওকে নীলগিরি পাহাড়ের ঝর্ণার জাদুর জল গ্রামবাসীদের খাইয়ে ওদেরকে
ওই পাহাড়ের গুহায় বন্দি করতে হবে আর ওদের উপর মন্ত্র পড়তে হবে। ওই জলে অঘরীদের সাধনার শক্তি রয়েছে। যখন আমি মন্ত্র পড়ব তখন ওদের সৌন্দর্য আমার মধ্যে চলে আসবে আর ওরা মারা যাবে। আমার মোট 16 জন গ্রামবাসীর সৌন্দর্য দরকার ছিল, আর তুমি ওই কাজ সম্পূর্ণ করে দিয়েছো। এখন আর কিছুক্ষণের মধ্যেই আমি মন্ত্র পড়ব আর আমি চিরকালের জন্য যুবক হয়ে যাব। তোমাকে আমার আর কোনো দরকার নেই, এখান থেকে চলে যাও এখান থেকে। তোমাকে আমার আর কোনো দরকার নেই, চলে যাও। তোমরা খুবই অন্যায় করছো। নিজের সৌন্দর্যের জন্য এতগুলো জীবন নিতে পারো না, আমি এটা হতে দেব না। এমনকি যদি এর জন্য নিজের জীবনও দিতে হয়। দিদি, তুমি কিছুই করতে পারবে না। এতগুলো বছর ধরে আমাদের জন্য তুমি শুধু কাজই করেছো। এখন এখান থেকে চলে যাও। তুমি যদি আর একটাও কথা বলো তাহলে আমরা খারাপ কিছুও করতে পারি, কিন্তু তুমি আমাদের জন্য এত কিছু করেছো, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। যেখানে খুশি চলে যাও, আমাদের সুখে বাধা দিও না। হ্যাঁ, এখন চলে যাও এখান থেকে, চলে যাও। রমাকান্ত আর বাণী উচ্চস্বরে হাসতে শুরু করে, আর দিয়া হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঘন জঙ্গলের দিকে চলে যায়। না, যাই হোক না কেন আমি ওই দুজনকে ওদের পরিকল্পনায় সফল হতে দেব না। এতগুলো গ্রামবাসীর জীবন মরণের প্রশ্ন। আমাকে যে কোনোভাবে ওকে চিরতরে ধ্বংস করতেই হবে, তাই রাস্তা যতই কঠিন হোক না কেন। দিয়া মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন একটি কুঁড়ে ঘরের বাইরে বসে থাকা এক বৃদ্ধার সাথে ওর দেখা হয়। দিয়া বিচলিত হয়ে তার কাছে যায়। কি হয়েছে মা? তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। বুড়িমা, আমি কি বলবো, আমি খুবই চিন্তিত। আমি কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। আমি জানি তুমি কেন চিন্তিত, কোন কারণে চিন্তিত, তা আমি জানি। তারপর দিয়া কাঁদতে কাঁদতে বৃদ্ধাকে পুরো ঘটনাটি বলে। হ্যাঁ, তোমার সাথে সত্যিই খুবই খারাপ হয়েছে, কিন্তু এর অবসান ঘটানোর একটাই উপায় আছে। হ্যাঁ বুড়িমা, বলো কি উপায়, আমি তার জন্য প্রস্তুত। অবসান ঘটানোর উপায় হলো, এখান থেকে কিছুটা দূরে গেলেই তুমি একটা অনেক বড় নিম গাছ পাবে। ওই নিম গাছে পূর্বপুরুষেরা তাদের শক্তিতে সিদ্ধ করা একটা তলোয়ার লুকিয়ে রেখেছেন। তুমি সেটা দিয়ে রমাকান্তর মোকাবেলা করলে ও ভস্ম হয়ে যাবে। কিন্তু বুড়িমা কি? কিন্তু ওই তলোয়ারের শক্তি তখনই জাগ্রত হবে যখন ওই তলোয়ারের প্রতি কেউ ত্যাগ করবে। মানে প্রথমে কাউকে ত্যাগ করতে হবে। ঠিক আছে বুড়িমা, আমি ত্যাগ করার জন্য প্রস্তুত, কারণ আমি এতগুলো মানুষকে মরতে দিতে পারি না। আমি ওদের ফাঁদে ফেলেছিলাম, আমাকেই ওদের বাঁচাতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে উত্তর দিকে এগিয়ে যাও। ওখানে ওই গাছটি পাবে। গাছের সামনে একটি মন্ত্র বলবে, তলোয়ার বেরিয়ে আসবে, আর তারপর তোমাকে নির্ভয়ে এগিয়ে যেতে হবে। বৃদ্ধ মহিলা দিয়ার কানে মন্ত্র বলে। হ্যাঁ বুড়িমা, আমি ঠিক এরকমই করব, তোমার কথা কখনোই ভুলব না। তারপর দিয়া ওখান থেকে বেরিয়ে পড়ে। কিছুটা দূরে গেলেই ও একটা অনেক বড় নিম গাছ দেখতে পায়। এটাই সেই গাছ যার কথা বুড়িমা বলেছিল। এখন আমাকে দ্রুত মন্ত্র জপ করতে হবে, নির্ভয়ে আর একটানা। দিয়া মন্ত্র জপ করে। হঠাৎ চারিদিকে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে, আর গাছের ভেতর থেকে একটি অদ্ভুত তলোয়ার বেরিয়ে আসে। এখন আর মাত্র কিছু সময়, তারপর আমি সকল গ্রামবাসীদের ওর আতঙ্ক থেকে মুক্ত করে দেব, তাই আমাকে যাই করতে হোক না কেন। এই বলে দিয়া তলোয়ারটি নিয়ে নেয়, আর ঘন জঙ্গলের মধ্য দিয়ে সেই গুহার দিকে এগিয়ে যায়। সেখানে রমাকান্ত আগে থেকেই ধ্যান করছিল। থামো, এখন তুমি কিছুই করতে পারবে না। গ্রামবাসীদের ছেড়ে দাও, না হলে আমি তোমাকে এখনই। আরে তুমি আমার কিছুই করতে পারবে না, এবার আর দয়া করব না। আমি জানি তোমাকে কিভাবে থামাতে হবে। তাড়াতাড়ি গ্রামবাসীদের ছেড়ে দাও, এখনো সময় আছে। তাহলে এখান থেকে চলে যাও। আমি তোমাকে একবার ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার ছাড়বো না। হ্যাঁ, যদি তুমি আমার কথা না শোনো তাহলে এখন দেখো আমি কি করি, তারপর আর আফসোস করার সুযোগই পাবে না।
তারপর দিয়া দৃশ্য দেখে রমাকান্ত হো হো করে হেসে ওঠে। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? ও কষ্ট করে সামনে এগোয়, ওর চোখ বুঝে আসতে শুরু করে। এটা তো কেবল শুরু। এখন দেখো আমি কি করি, তুমি কিছু বুঝতেও পারবে না। আরে না না না, আরে রে 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 রে, আমাকে তো এখনো সৌন্দর্য পেতে হবে। ওই পবিত্র শক্তি আমাকে একটা বরদান দিয়েছিল। একদিন এমন একটা সময় আসবে তখন আমি যা চাইবো তাই করতে পারবো। আর আজ সেই সময়ে গ্রামবাসীদের সৌন্দর্য কেড়ে নিয়ে আমি যুবক হতে চেয়েছিলাম। আর তুমি ওই পবিত্র শক্তির অপব্যবহার করেছো। আমি ওই পবিত্র শক্তিরই সাহায্য নিয়েছি। এই তলোয়ার ওই শক্তিতেই তৈরি হয়েছে। শুধু তলোয়ারের শক্তি জাগ্রত করার জন্য একটা ত্যাগ করতে হতো, আর আমি ত্যাগ করেছি। এখন তুমিও রেহাই পাবে না। রমাকান্ত চিৎকার করতে থাকে, আর মুহূর্তের মধ্যেই ও ভস্মীভূত হয়ে যায়। তখনই বাণী পেছন থেকে ছুটে আসে। দিদি, দিদি, তুমি এটা কি করলে? না, তুমি এটা করতে পারো না। তুমি আমার প্রেমিককে কেড়ে নিলে কেন? তুমি আর আমি দুজনেই খুবই অন্যায় করতে যাচ্ছিলাম। তুমি এতগুলো মানুষের ক্ষতি করার চেষ্টা করছিলে, সেজন্য আমি এই ত্যাগ করে ওকেও রেহাই দিইনি। এখনো সময় আছে বোন, তুমি শুধরে যাও আর বাবার কাছে ফিরে যাও। জানি না বাবা কেমন অবস্থায় আছে। বাবা হয়তো আমাদের অনেক মনে করে। আমি বাবার সামনে যেতে পারবো না, তুমি তো যেতে পারো। বাবা তোমার সত্যি জানে না। সেই মুহূর্তেই দিয়া ওর শেষ নিঃশ্বাস গুনতে শুরু করে, আর ও ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দিয়া মারা যাওয়া মাত্রই গ্রামের সবাই পাহাড়ের দরজা দিয়ে বেরিয়ে আসে। দিয়াকে মৃত দেখে ভিক্ষুকটি বলে, এ আমাদের সাথে অনেক অন্যায় করেছিল। আমাদেরকে এতদিন ধরে এখানে বন্দি করে রেখেছিল। তখনই পেছন থেকে বৃদ্ধ মহিলাটি আসে। না না, এ কোনো অন্যায় করেননি। এ শুধু এর বোনের প্রেমিকের কথাতেই এইসব করছিল। এ তোমাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন ত্যাগ করেছে। আজও নিজের জীবন দিয়ে তোমাদের সবাইকে মুক্ত করেছে। এ কথা শুনতেই সকল গ্রামবাসীদের চোখে জল চলে আসে। ও, তাহলে এই জলের সমস্যাটাও এদেরই চাল ছিল, তাই না? আমি তো শুধু দিয়ার কাছ থেকে জল খেয়েছিলাম, তারপর ওর কথায় এখানে এসে ফেসে গেলাম। হ্যাঁ, এদেরই চালাকি ছিল। এরা পুকুরগুলোতে এমন কিছু মিশিয়ে দিয়েছিল যাতে জল নিমের মতো তেতো হয়ে গিয়েছিল। কিন্তু এর প্রতিকারও আছে। এই নাও, এটা নিয়ে তোমাদের পুকুর আর কুয়োতে ঢেলে দাও। তারপর জল আগের মতো পরিষ্কার আর খাওয়ার উপযোগী হয়ে যাবে। দিয়া আমার সাথে আগেই দেখা করে এই ঔষধ দিয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কারণেই আমরা সুরক্ষিত বেঁচে রয়েছি, আর এখন আমাদের জলের সমস্যাটাও দূর হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে সকল গ্রামবাসীরা ওখান থেকে চলে যায়। এখন আমি কোথায় যাব? আমার জগৎ তো ধ্বংস হয়ে গেছে। আমি দুটো নৌকায় উঠেছিলাম, একটাতেও তীরে পৌঁছাতে পারলাম না। ও অসহায়ভাবে ওখানেই দাঁড়িয়ে থাকে, যেন হারানোর জন্য ওর কাছে আর কিছুই নেই। অন্যের ক্ষতি বা অন্যায় করলে তার পরিণতি কখনোই ভালো হয় না।